ক্লাস 11-এর ফিজিক্স ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম রোটেশন অফ রিজিড বডিজ, আজকে আমরা যেখান থেকে আমাদের আলোচনা শুরু করব, আগের দিন আমরা শেষ করেছিলাম হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে আগের দিন আমরা আমাদের আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কতগুলো প্রতিসম বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বার করব। তোমাদের বইতে দেখবে অনেকগুলো মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, যেমন একটি সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী ও দণ্ডটির সঙ্গে লম্বভাবে থাকা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বার করো, বা সুষম আয়তকার পাতের ভরকেন্দ্রগামী এবং পাতটির প্রস্থ অথবা দৈর্ঘ্যের সমান্তরাল অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক বার করো। এরকম দেখবে তোমাদের বইতে অনেকগুলো দেওয়া আছে। আমি তার মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। প্রথম আমরা যেটা আলোচনা করব, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রিং অ্যাবাউট আ ডায়ামিটার, অর্থাৎ বৃত্তাকার রিং এর কোনো ব্যাস বরাবর অক্ষের সমান্তরালে জড়তা ভ্রামক। এটা আমরা কিসের সাহায্যে করব বলো তো? এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে আমরা করব। ধরা যাক বৃত্তাকার রিং এর তলের তলের সঙ্গে তলের উপরিস্থিত পরস্পর সমকোণে অবস্থিত দুটো ব্যাস যথাক্রমে এবি এবং সিডি। এখন তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অনুযায়ী এবি অক্ষের সাপেক্ষে রিং এর জড়তা ভ্রামক প্লাস সিডি অক্ষের সাপেক্ষে রিং এর জড়তা ভ্রামক সমান সমান রিং এর তলের সঙ্গে লম্বভাবে থাকা এবং রিংটির কেন্দ্রবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। অর্থাৎ আমরা কি লিখতে পারি? আই এ বি প্লাস আই সি ডি সমান সমান এম আর স্কোয়ার, যেখানে স্মল এম মানে কি রিং এর ভর আর স্মল আর মানে কি রিং এর ব্যাসার্ধ। রিংটি যেহেতু প্রতিসম, তাই জন্য তোমার আই এ বি সমান সমান আই সি ডি সমান সমান আই আমরা ধরতে পারি। তাহলে আমরা কি লিখবো? আই প্লাস আই সমান সমান এম আর স্কোয়ার। তাহলে আই সমান সমান এম আর স্কোয়ার বাই 2। অতএব মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রিং অ্যাবাউট এনি ডায়ামিটার কত হবে? এম আর স্কোয়ার বাই 2। এবার করব মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার ডিস্ক অ্যাবাউট আ ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিস্ক, মানে বৃত্তাকার চাকতির পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে থাকা স্পর্শকের সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক বার করব। তাহলে এক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আমি ধরে নিলাম যে চাকতিটির ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর। চাকতির তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি স্পর্শক হলো সিডি। এবি হলো একটা অক্ষ যা চাকতিটির কেন্দ্রবিন্দুগামী এবং সিডি অক্ষের সঙ্গে সমান্তরাল। এখন সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? যে সিডি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামক সমান সমান এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামক প্লাস এম আর স্কোয়ার। তাহলে আই সিডি সমান সমান আমি কি লিখবো? আই এ বি প্লাস এম আর স্কোয়ার। আই এ বি আমি এর আগে বার করেছি কত? এম আর স্কোয়ার বাই 2। তাহলে আই সি ডি সমান সমান আই এ বি জায়গায় লিখলাম এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার বাই 2 সমান সমান 3/2 এম আর স্কোয়ার। অতএব moment of inertia of a circular disc about a tangent perpendicular to its plane সমান সমান কত হবে? 3/2 m r square। এবার তোমরা তোমাদের বইতে দেখবে যে কিছু ইউনিফর্ম বডির মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া রয়েছে। যেমন ধরো একটা তোমার সিম্পল লিনিয়ার রড বা সরল দণ্ড, তার ক্ষেত্রে অক্ষ কোনটা? ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে?
I সমান সমান হবে হচ্ছে 1/12 ml স্কয়ার। l কি? l হচ্ছে লেন্থ, m কি? m হচ্ছে ভর। বৃত্তাকার রিং বা সার্কুলার রিং যেটা রেডিয়াস হচ্ছে r, সেটার ক্ষেত্রে I সমান সমান কত হবে? m r স্কয়ার। বৃত্তাকার চাকতি বা সার্কুলার ডিস্ক, সেটার ক্ষেত্রে দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে হতে পারে বা ব্যাস সাপেক্ষে হতে পারে। যদি লম্ব অক্ষের সাপেক্ষে হয় তাহলে সেক্ষেত্রে I সমান সমান কত হবে? হাফ m r স্কয়ার। আর যদি এনি ডায়ামিটার সাপেক্ষে হয় তাহলে 1/4 m r স্কয়ার। এবার বলয়াকৃতি চাকতি যদি হয়, বলয়াকৃতি চাকতি হলে তোমার ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে কত হবে? I সমান সমান হবে হচ্ছে হাফ m r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। r1 আর r2 কি? একটা হচ্ছে তোমার ইন্টারনাল রেডিয়াস, একটা হচ্ছে আউটার রেডিয়াস। আর ব্যাস সাপেক্ষে কত হবে? 1/4 m r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। এবার যদি স্ল্যাব হয়, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব, রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবের ক্ষেত্রে ভর কেন্দ্রগামী তোমার অক্ষের সাপেক্ষে কত হবে? 1/12 m l স্কয়ার প্লাস b স্কয়ার। l স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে একটা লেন্থ একটা ব্রেথ। আর প্রস্থের সঙ্গে সমান্তরাল ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কত হবে? 1/12 m l স্কয়ার, কারণ সেক্ষেত্রে শুধু লেন্থের সঙ্গে হবে, সেই জন্য 1/12 m l স্কয়ার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সলিড স্ফিয়ার বা নিডেড গোলক। এটার তোমার ডায়ামিটারের সঙ্গে কত হবে? 2/5 m r স্কয়ার। m হচ্ছে মাস, আর হচ্ছে রেডিয়াস। আর তোমার ট্যানজেন্ট বরাবর হবে হচ্ছে 7/5 m r স্কয়ার। এবার তোমার পাতলা গোলীয় খোলক, ঠিক আছে, থিন স্ফেরিক্যাল সেল, সেটার ক্ষেত্রে ডায়ামিটার বরাবর হবে হচ্ছে 2/3 m r স্কয়ার, আর ট্যানজেন্ট বরাবর হবে হচ্ছে 5/3 m r স্কয়ার। এবার থিক স্ফেরিক্যাল সেল যদি হয়, থিক স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে তোমার যদি আমি বহির ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরি এবং ভেতরের ব্যাসার্ধটাকে আমি স্মল আর ধরি, তাহলে আমি I সমান সমান লিখবো 2/3 m r to the power 5, মানে ক্যাপিটাল R to the power 5 মাইনাস স্মল r to the power 5 ডিভাইডেড বাই ক্যাপিটাল R কিউব মাইনাস স্মল r কিউব। আর ট্যানজেন্ট বরাবর হলে ওটা হয়ে যাবে 7/5 আর বাকিটা সেম। এবার যদি চোঙ হয়, চোঙ হলে আমরা কি লিখবো? চোঙের ক্ষেত্রে আমরা যদি অক্ষ বরাবর হয়, চোঙের অক্ষ বরাবর হলে লিখবো 1/2 m r স্কয়ার। আর যদি দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভর কেন্দ্রগামী অক্ষর সঙ্গে হয় তাহলে সেক্ষেত্রে লিখবো I সমান সমান m r স্কয়ার বাই 4 প্লাস l স্কয়ার বাই 12। এখানে তোমার l হচ্ছে দৈর্ঘ্য, r হচ্ছে রেডিয়াস, m হচ্ছে ভর। এবার যদি তোমার হলো সিলিন্ডার হয়, ফাঁপা চোঙ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ফাঁপা চোঙের ক্ষেত্রে যদি চোঙের অক্ষ সাপেক্ষে করো তাহলে সেক্ষেত্রে হবে I সমান সমান m r স্কয়ার। আর যদি দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে করো তাহলে I সমান সমান m r স্কয়ার বাই 2 প্লাস l স্কয়ার বাই 12। এবার যদি শঙ্কু হয়, শঙ্কু হলে অ্যাক্সিস বরাবর হলে কত হবে? অ্যাক্সিস বরাবর হলে হবে হচ্ছে 3/10 m r স্কয়ার। আর যদি ভূমির ব্যাস সাপেক্ষে হয় তাহলে 1/10 ইন্টু m 3/2 r স্কয়ার প্লাস h স্কয়ার, যেখানে h কি? হাইট, r হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর m হচ্ছে মাস। এবার ধরো একটা বস্তু PQR, বস্তুটি ওমেগা কৌণিক বেগে AB অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে ঘুরছে। এই আবর্তনের জন্য বস্তুটির কিছু গতিশক্তি থাকে। এই যে গতিশক্তি, এই গতিশক্তিকে বলা হয় বস্তুর আবর্ত গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি। যেহেতু বস্তুটা দৃঢ় সেহেতু সেটির প্রতিটি কণার কৌণিক বেগ কি হবে? সেম হবে, অর্থাৎ ওমেগা হবে।
কিন্তু ঘূর্ণাক্ষ থেকে তাদের কিন্তু রৈখিক দূরত্বটা ভিন্ন বলে তাদের রৈখিক বেগটা কিন্তু আলাদা হবে। আমি ধরলাম m1 যে বস্তুটা রয়েছে সেই m1 বস্তুর জন্য তোমার বেগ হচ্ছে v1। আবার আমরা তার মানে আমি লিখতেই পারি যে তোমার v1 সমান সমান ওমেগা r1। তাহলে m2 এর জন্য হচ্ছে v2 সমান সমান আমি লিখবো ওমেগা r2। m3 এর জন্য ধরে নিলাম v3, তাহলে v3 সমান সমান লিখবো ওমেগা r3। তার মানে m1 কণার জন্য গতিশক্তি সমান সমান আমি কি লিখবো হাফ m1 v1 স্কয়ার সমান সমান হাফ m ওমেগা স্কয়ার r1 স্কয়ার। m2 এর জন্য হবে হাফ m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার, আর m3 এর জন্য হবে হাফ m3 ওমেগা স্কয়ার r3 স্কয়ার। তাহলে আমি যদি টোটাল কণাগুলোর মোট গতিশক্তি বার করি তাহলে আমি কি করব, এই তিনটেকে যোগ করে দেব। তাহলে সেখান থেকে যদি আমি হাফ ওমেগা স্কয়ারটাকে বার করে নিই তাহলে আমি কি লিখব m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার ডট ডট তোমার যতগুলো বস্তু আছে ততগুলো। তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি যে আই মানে তোমার কাইনেটিক গতিশক্তি, কাইনেটিক এনার্জি যেটা রোটেশনাল কাইনেটিক এনার্জি যেটা সেটা সমান সমান আমি তাহলে লিখতে পারি হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কয়ার। আই মানে কি, আই মানে যেখানে আই মানে হচ্ছে তোমার ওই সামটা সামেশন যেটা করেছে মানে r1 সরি m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার সামেশন অফ যদি n সংখ্যক হয় বা i সংখ্যক হয় তাহলে আমরা লিখতেই পারি i সমান সমান সামেশন অফ mi ri স্কয়ার। তাহলে ঘূর্ণাক্ষটির সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক, অর্থাৎ বলের সঙ্গে টর্কের তুলনা করে দেখা গেছে যে রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে আবর্ত গতিতে জড়তা ভ্রামক সেই ভূমিকা পালন করে। এখন দেখা যাচ্ছে যে রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি কত হাফ mv স্কয়ার, আর আবর্ত গতির ক্ষেত্রে দেখো কত হাফ আই ওমেগা স্কয়ার। এর যদি তুলনা করো তাহলে কিন্তু তুমি এখানে দেখতেই পাচ্ছ যে m হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আই। আবর্ত গতির ক্ষেত্রে যদি আমি ক্ষমতাটা বার করতে চাই তাহলে আমি কি করে করব, কৃতকার্য বাই সময়। কৃতকার্য সমান সমান কি হবে টর্ক ইনটু কৌণিক সরণ, ফোর্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু টর্ক, আর তোমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট টু কৌণিক সরণ, কৌণিক ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমান হবে। তার মানে টর্ক ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে তোমার থিটা বাই টি এটাকে আমরা কি লিখতে পারি কৌণিক তোমার বেগের সঙ্গে সমান হবে, সরণ বাই সময় মানে বেগের সঙ্গে সমান হবে। তাহলে ক্ষমতা সমান সমান আমি লিখতেই পারি টাও ইনটু ওমেগা। তাহলে আবর্ত গতির ক্ষেত্রে ক্ষমতা সমান সমান টাও ইনটু ওমেগা। এবার যেহেতু কোনো বস্তুর তোমার ভর m আর যখন বস্তুটি ভি রৈখিক বেগ নিয়ে ঘূর্ণনের প্রতিরূপ হয় তখন জড়তা ভ্রামকটা কত হয়ে যায় আই, আর কৌণিক বেগটা কত হয়ে যায় ওমেগা। তাই বস্তুর রৈখিক ভরবেগ যেটা mv দিয়ে আমরা ডিনোট করি সেটা ঘূর্ণনের ক্ষেত্রে আমরা কিভাবে ডিনোট করব আই ওমেগা। এই রাশিটি হলো বস্তুর কৌণিক ভরবেগ l। তাহলে কৌণিক ভরবেগ বলতে আমরা কি বুঝি, কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ও কৌণিক বেগ একত্রে কোনো ঘূর্ণনশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি করে তাকে ওই বস্তুর অক্ষের সাপেক্ষে বস্তুটির কৌণিক ভরবেগ বলা হয়ে থাকে। কৌণিক ভরবেগের মানটা তাহলে কি হয়, কৌণিক ভরবেগের মানটা হয় হচ্ছে তোমার জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল, অর্থাৎ এল সমান সমান আই ইন্টু ওমেগা। এবারে এসো আমরা আরেকটা কথা বলে নিই যে কৌণিক ভরবেগের তাহলে ইউনিট আর ডাইমেনশনটা কি হবে, সিজিএস পদ্ধতিতে ইউনিট কত হবে গ্রাম সেমি স্কয়ার পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে কত হবে কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড। মাত্রা কত হবে আই এর মাত্রা আর ওমেগার মাত্রা, আই এর মাত্রা হচ্ছে তোমার আই আর মানে এল এর মাত্রা কত হবে আই এর মাত্রা ইনটু ওমেগার মাত্রা, তার মানে হচ্ছে
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রৈখিক আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। ধরো একটা বস্তু ওমেগা কৌণিক বেগে একটি অক্ষের চারদিকে আবর্তন করছে। বস্তুর মধ্যে m1, m2, m3 ভর বিশিষ্ট কণাগুলো ঘূর্ণন অক্ষ থেকে যথাক্রমে r1, r2, r3 এই সমস্ত দূরত্বে রয়েছে। তাহলে বস্তুর জড়তা ভ্রামক I সমান সমান আমি কি লিখবো? m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার সমান সমান আলটিমেট আমি যদি I সংখ্যক বস্তু নিই বা n সংখ্যক বস্তু নিই তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো I সমান সমান সামেশন অফ mi প্লাস mi ইন্টু ri স্কয়ার। ঘূর্ণনের ক্ষেত্রে কি হয়? প্রতিটি কণার কৌণিক বেগ বস্তুটির কৌণিক বেগের সমান হয়, অর্থাৎ বস্তুটির কৌণিক ভরবেগ সমান সমান এল সমান সমান আমি লিখতেই পারি আই ইন্টু ওমেগা সমান সমান আমি কি লিখবো? এম আই আর আই স্কোয়ার ওমেগা। এবার দেখো ভি সমান সমান আর ওমেগা আমরা জানি, তাহলে ভি আই সমান সমান লিখতে পারবো ওমেগা আর আই। তাহলে ওমেগা আর আইটাকে আমি ভি আই লিখলাম। এবার আর স্কোয়ার আর আই স্কোয়ার ছিল, তাহলে আর একটা আর আই রয়ে গেল, তাহলে এখান থেকে লিখলাম এম আই আর আই ভি আই সমান সমান আমি কি করছি দেখো আর আইটাকে আলাদা করে দিলাম এম আই ভি আই। এম আই ভি আইটা কি? আইতম কণার রৈখিক ভরবেগ। সুতরাং কোনো কণা যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে ঘোরে এবং কণার রৈখিক ভরবেগ যদি পি হয় তবে সেটার কৌণিক ভরবেগ হবে এল সমান সমান কি হবে? আর ইন্টু পি। এবারে এই যে আবর্ত গতির ক্ষেত্রে তোমার টর্ক প্রয়োগ করে কোনো ঘূর্ণায়মান বস্তুতে আমরা কৌণিক ত্বরণ সৃষ্টি করি, তাহলে বস্তুর প্রাথমিক কৌণিক বেগকে যদি তুমি ওমেগা 1 এবং টাইমটাকে টি ধরো এবং টি সময় পরে আমি ধরলাম যে তার কৌণিক বেগটা ওমেগা 2 হলো, তাহলে আমি কি লিখতে পারি? আলফা সমান সমান আমি লিখতেই পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। মানে টর্ক সমান সমান তাহলে কি লেখা যায়? জড়তা ভ্রামক। আমরা জেনে এসেছিলাম যে টর্ক সমান সমান আমরা লিখতেই পারি জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। তাহলে টাও সমান সমান আমরা লিখতেই পারি আই আলফা। তাহলে সেখান থেকে আমরা লিখতেই পারি যে টর্ক সমান টর্ক ইন্টু সময়, মানে আলফাটাকে যদি তুমি রিপ্লেস করে দাও ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি দিয়ে, তার মানে আমরা লিখতেই পারি টর্ক ইন্টু টাইম সমান সমান ওই সময়ে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন। এবার ধরলাম আমি টি সময়ে বস্তুটার জড়তা ভ্রামক ছিল I1, তারপর সেটা পরিবর্তিত হয়ে টি সময় পর পরিবর্তিত হয়ে হলো I2। তাহলে সেম ভাবে সেক্ষেত্রে আমরা একই জিনিস লিখতে পাচ্ছি যে টাউ টি সমান সমান I ওমেগা 2 মাইনাস I ওমেগা 1। তাহলে বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত যদি তুমি না করো তাহলে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক ভরবেগটা কিন্তু সব সময় সংরক্ষিত থাকে। এই যে সূত্র, if no external torque acts, the angular momentum of a body rotating about an axis always remain conserved, এই যে সূত্র, এই সূত্রটাকেই বলছে হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ভরবেগের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার এটা একটা আমরা বাস্তব দৃষ্টান্ত বা বাস্তব এক্সাম্পল আমরা দেখব। একজন লোক দু হাতে সমান ওজনের দুটি ডাম্বেল নিয়ে হাত দুটি প্রসারিত করে একটি ঘূর্ণায়মান টেবিলের উপরে বসে আছে এবং লোকটি একটি নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এবার লোকটি ডাম্বেল দুটোকে শরীরের কাছে নিয়ে এলে দেখা যায় লোকটি আরো দ্রুত ঘুরতে শুরু করে। এর কারণ হলো হাত দুটিকে কাছে নিয়ে এলে ঘূর্ণনাক্ষের সাপেক্ষে লোকটার জড়তা ভ্রামক হ্রাস পায়। কৌণিক বেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ওটা যেহেতু সংরক্ষিত থাকে
তার কৌণিক বেগটা, ভরবেগটা কি হলো, সংরক্ষিত আছে বলে বেগটা বৃদ্ধি পেল। এরপর আবার যদি সে হাত দুটোকে প্রসারিত করে তখন কি হয়, ঘূর্ণনাক্ষের সাপেক্ষে লোকটার জড়তা ভ্রামক আবার বৃদ্ধি পায়, ফলে কি হয়, কৌণিক বেগ হ্রাস পায়, ফলে লোকটি ধীরে ধীরে ঘুরতে থাকে। তাহলে যখন সে হাতটাকে স্ট্রেচ করছে তো সেই ক্ষেত্রে তার কৌণিক বেগটা, কেন কৌণিক বেগটা হ্রাস পাচ্ছে, যেহেতু ভরবেগটা সংরক্ষিত আছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, সেই জন্য তার বেগটা কমে যাচ্ছে। আর যখন সে হাত দুটোকে কাছে নিয়ে আসছে লোকটির জড়তা ভ্রামক হ্রাস পাচ্ছে, আর সংরক্ষণ সূত্র অনুযায়ী তার কৌণিক বেগটা বৃদ্ধি হচ্ছে, সেই জন্য সে জোরে ঘুরতে পারছে। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।